পৃষ্ঠা ৯৭। শিক্ষায় দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন। পরের পৃষ্ঠা সাদা পৃষ্ঠা, পৃষ্ঠা ৯৮ সাদা পৃষ্ঠা, পৃষ্ঠা ৯৯। ইউনিট 1, শিক্ষা ও দর্শন, গুরুত্বপূর্ণ তথ্যাবলী। শিক্ষাগত দর্শনের অর্থ। শিক্ষাগত দর্শন হল দর্শনশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা। দর্শনশাস্ত্র ও শিক্ষাতত্ত্ব এই দুটি বিষয়কে পরস্পরের সাথে যুক্ত করে শিক্ষা দর্শন বা শিক্ষাশ্রয়ী দর্শন বিষয়টির সৃষ্টি করা হয়েছে। শিক্ষা দর্শন বা শিক্ষাগত দর্শনের অর্থ উপলব্ধি করতে হলে দর্শনশাস্ত্র এবং শিক্ষাশাস্ত্র বিষয় দুটি সম্পর্কে ধারণা লাভ করা প্রয়োজন। দর্শনশাস্ত্র। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হল মানুষ। মানুষের মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার মন। সে তার মনের সাহায্যেই কোনো বিষয়ে চিন্তা করার ক্ষমতা রাখে। এই চিন্তন ক্ষমতা মানুষকে যেমন অপরাপর জীবের থেকে পৃথক করেছে, তেমনই তাকে করে তুলেছে সংস্কৃতিবান জীব। আবার এই চিন্তন ক্ষমতাই মানুষের মনের মধ্যে হাজারো প্রশ্নের ভিড় জমিয়েছে। মানুষের মনের মধ্যেই বহু প্রশ্ন দানা বাঁধে, যেমন এ জীবন কোথা থেকে এলো, এ জীবনের লক্ষ্য কী, পরিদৃশ্যমান বিভিন্ন বস্তুর সাথে জীবনের সম্পর্কই বা কী। এইসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে করতে মানুষ ভাবনার মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। মানুষের ওইসব ধারণা ও চিন্তন থেকে বিশ্বাস গড়ে ওঠে। সেখান থেকেই সৃষ্টি হয় জীবনের আদর্শ, জীবনের স্বরূপ। দর্শন থেকে নির্ধারিত হয় জীবনের লক্ষ্যপথ। গ্রিক দেশীয় মহান দার্শনিক সক্রেটিস মন্তব্য করেছিলেন, কোট, দার্শনিকরা হলেন সত্যের পূজারী, আনকোট। দর্শনশাস্ত্র বা দর্শনের ইংরেজি প্রতিশব্দ হল ফিলোসফি। ফিলোসফি শব্দটি গ্রিক শব্দ ফিলস এবং সোফিয়া থেকে উদ্ভূত হয়েছে। গ্রিক শব্দ ফিলস এর অর্থ হল অনুরাগ বা ভালোবাসা, লাভিং, এবং সোফিয়া শব্দটির অর্থ হল জ্ঞান, নলেজ বা উইজডম। সুতরাং ফিলোসফি শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। বিশিষ্ট শিক্ষাবিদ রেমন্ড এর মতে, যে ব্যক্তির সব রকম জ্ঞানের প্রতি আসক্তি আছে, অর্থাৎ যার জানার আগ্রহ কখনোই পরিতৃপ্ত হয় না, তিনিই হলেন আসল দার্শনিক। আর দর্শন হলো দার্শনিকের সেই জ্ঞান সম্পর্কিত আলোচনা। এটি হলো বিজ্ঞানের বিজ্ঞান। দর্শন হলো এমন এক বিষয় যা জীবন সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে। দর্শনের কাজ হলো বাস্তব বাহ্যরূপের অন্তরালে অবস্থিত তার যথার্থ স্বরূপ সম্পর্কে ব্যক্তিকে জ্ঞান দান করা। ভারতীয় মতানুসারে দৃশ ধাতু থেকে দর্শন শব্দের উৎপত্তি ঘটেছে। দর্শন বলতে সাধারণত চাক্ষুষ প্রত্যক্ষণকে বোঝায়, তবে এখানে দর্শন হলো জগৎ এবং জীবের স্বরূপ উপলব্ধি করা। দর্শনের অন্যতম কাজ হলো বস্তুর বাহ্যরূপের অন্তরালে অবস্থিত তার যথার্থ স্বরূপ সম্পর্কে ব্যক্তিকে জ্ঞান দান করা। শিক্ষা। বর্তমানে শিক্ষা হলো ব্যক্তিজীবের সেই গুণাবলীর বিকাশ যা ব্যক্তিকে পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের সম্ভাবনাগুলির পূর্ণ প্রকাশ ঘটাতে সাহায্য করে। ব্যাপক অর্থে শিক্ষা হলো ব্যক্তির জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং মনশ্চালকমূলক বিকাশ, যা শুধু শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত এবং প্রথা বহির্ভূত সব মাধ্যমের দ্বারাই এই শিক্ষা সম্পন্ন হয়। শিক্ষা দর্শন। দর্শনের একটি ফলিত শাখা হল শিক্ষা দর্শন। দর্শন শাস্ত্রের যে শাখা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে, তাকেই শিক্ষা দর্শন বলা হয়। শিক্ষা দর্শনের প্রকৃতি বা স্বরূপ। শিক্ষা দর্শনের প্রকৃতি বা স্বরূপগুলি হল: 1.
সংযোগ সাধন। শিক্ষা দর্শন প্রকৃতপক্ষে দর্শনশাস্ত্র এবং শিক্ষা বিজ্ঞানের মধ্যে সংযোগ সাধনের কাজ করে। এটি বিভিন্ন দার্শনিক তত্ত্ব, দৃষ্টিভঙ্গি, অভিমত এবং অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বা সত্যকে প্রতিনিয়ত প্রয়োগ করে শিক্ষার অগ্রগতিকে ত্বরান্বিত করে। তাই শিক্ষা দর্শন হল প্রয়োগমূলক দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা। 2. সংরক্ষণ ও প্রয়োগ। শিক্ষা দর্শন শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে দর্শনের বিভিন্ন তত্ত্ব ও তথ্যাদির সংরক্ষণ ও প্রয়োগের মাধ্যমে শিক্ষাকে আরও সমৃদ্ধ করে তোলে। 3. সচলতা। শিক্ষা দর্শন শিক্ষা বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের উপায়গত কাঠামো সরবরাহের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে। 4. প্রয়োগমূলক শাখা। শিক্ষা দর্শন যেহেতু দর্শন শাস্ত্রের একটি প্রয়োগমূলক শাখা, তাই এটি বিভিন্ন দার্শনিকের অভিমত, তত্ত্ব, তথ্য প্রভৃতির সাহায্যে শিক্ষা সমস্যা সমাধানের পাশাপাশি শিক্ষাকে আধুনিক পথে অগ্রসর হতে সাহায্য করে। শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা। শিক্ষামূলক দর্শন একটি অতি প্রয়োজনীয় বিষয়। শিক্ষার সাথে সম্পর্কযুক্ত নানান ক্ষেত্রে শিক্ষা দর্শনের জ্ঞান প্রয়োজন হয়। শিক্ষার যে সকল ক্ষেত্রে শিক্ষা দর্শন বিশেষ ভূমিকা পালন করে সেগুলি হল: 1. নির্দেশনামূলক নীতি সরবরাহ। শিক্ষাগত দর্শনের জ্ঞান নির্দেশনামূলক কাঠামো হিসেবে শিক্ষায় প্রয়োগ, নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রায়শই ব্যবহৃত হয়। নির্দেশনামূলক নীতিগুলি শিক্ষার সার্বিক উন্নয়ন এবং লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রেও বিশেষভাবে সহযোগী হয়। পৃষ্ঠা 100। 2. উদ্দেশ্যের স্পষ্টতা ব্যাখ্যা। শিক্ষা দর্শনের জ্ঞান শিক্ষার্থীদের সামনে শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলির স্পষ্টতা তুলে ধরে। এর ফলে শিক্ষণীয় বিষয়বস্তু বুঝতে, বিভিন্ন দক্ষতা অর্জন করতে, শিক্ষার গুণমান নির্ধারণে এবং শিক্ষাগত লক্ষ্যের নির্দিষ্ট পর্যায়ে পৌঁছতে সুবিধা হয়। পাঠ্যক্রম উন্নয়ন। শিক্ষাগত দর্শনের জ্ঞান ও তত্ত্বকে কাজে লাগিয়ে পাঠ্যক্রম প্রণয়নকারীরা প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রম প্রণয়ন করেন। তাই বলা যায়, পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষামূলক দর্শনের প্রয়োজনীয়তা অতি আবশ্যক। ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা। ভারতীয় দর্শনকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা 1. বৈদিক বা আস্তিক দর্শন এবং 2. অবৈদিক বা নাস্তিক দর্শন। ভারতীয় দর্শন: বৈদিক বা আস্তিক দর্শন, অবৈদিক বা নাস্তিক দর্শন। বৈদিক বা আস্তিক দর্শন যে দর্শনে বেদের প্রামাণ্য স্বীকার হয় এবং বেদকে অভ্রান্ত হিসেবে মানা হয় তাকে বৈদিক বা আস্তিক দর্শন বলে। এই প্রকার দর্শন হল সাংখ্য, ন্যায়, যোগ, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই দর্শনে বিশ্বাসীরা ঈশ্বরে বিশ্বাস করেন। অবৈদিক বা নাস্তিক দর্শন যে দর্শনে বেদের প্রামাণ্য অস্বীকার করা হয় এবং বেদকে অভ্রান্ত হিসেবে গণ্য করা হয় না, তাকে অবৈদিক দর্শন বা নাস্তিক দর্শন বলে। এই দর্শনে বিশ্বাসীরা ঈশ্বরে বিশ্বাস করেন না। চার্বাক দর্শন, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন হল অবৈদিক বা নাস্তিক দর্শন। ন্যায় দর্শন। ন্যায় দর্শনের মূল নীতি। ন্যায় দর্শনের মূল নীতিগুলি হল: 1. যুক্তিনিষ্ঠ চিন্তার উপায় উদ্ভাবন করা ন্যায় দর্শনের কাজ হলেও এই দর্শন হল একটি আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শন এবং জগতের সৃষ্টিকর্তা রূপে ঈশ্বর বিশ্বাসী। সেদিক থেকে বিচার করলে এই দর্শন বেদের প্রামাণ্যকে যেমন স্বীকার করে তেমনি আবার ঈশ্বরেও বিশ্বাস রাখে। সে কারণেই এই সম্প্রদায়কে সম্পূর্ণ আস্তিক বলা হয়। 2. ন্যায় শব্দের অর্থ যুক্তিনিষ্ঠা, সুতরাং যুক্তিনিষ্ঠতাই ন্যায় দর্শনের প্রকৃত পরিচয়। 3. ন্যায় দর্শন বাহ্য বস্তু সমূহের জ্ঞান নিরপেক্ষ অস্তিত্বে বিশ্বাসী। এ কারণেই ন্যায় দর্শনকে যৌক্তিক বস্তুবাদ
লজিক্যাল রিয়ালিজম রূপেও অভিহিত করা হয়। 4. কোট নিয়তে অনেন ইতি ন্যায়ঃ আনকোট, অর্থাৎ এর দ্বারা চালিত হয়ে মানুষের বুদ্ধি যুক্তিনিষ্ঠভাবে একটি স্থির সিদ্ধান্তে উপনীত হয় বলে এই শাস্ত্রকে বলা হয় ন্যায়। প্রমাণই এর প্রধান প্রতিপাদ্য বিষয় বলে ন্যায় দর্শনকে আবার প্রমাণশাস্ত্র রূপেও অভিহিত করা হয়। 5. ন্যায় দর্শনের ক্ষেত্রে জ্ঞানতত্ত্বের মুখ্য উদ্দেশ্য হল প্রমা জ্ঞান লাভ। এই দর্শনে প্রমার করণকে বলে প্রমাণ, তাই বলা হয়েছে প্রমাকরণং প্রমাণং। প্রাচীন ন্যায়সম্মত পদার্থ। প্রাচীন ন্যায় দর্শনে মোক্ষ লাভের জন্য ষোড়শ পদার্থের উপযুক্ত জ্ঞান প্রয়োজন। এই ষোড়শ পদার্থ হল প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেত্বাভাস, হয়কার তয়বফলাকার ভয়াকার দন্তের ছল, জাতি ও নিগ্রহস্থান। এই পদার্থগুলির সংক্ষিপ্ত বর্ণনা হল: 1. প্রমাণ। প্রমার কারণকে প্রমাণ বলে। ন্যায় দর্শনে প্রমাণ 4 ধরনের। এগুলি হল প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। 2. প্রমেয়। এটি হল জ্ঞানের অন্যতম শর্ত। প্রমেয় নানা প্রকারের হয়, যথা মন, প্রবৃত্তি, দোষ, প্রেত্যভাব, ফল, দুঃখ, আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, অপবর্গ ও বুদ্ধি। 3. সংশয়। এটি হল অনিশ্চয়াত্মক, অযথার্থ জ্ঞান। 4. প্রয়োজন। যে বস্তু বা সামগ্রী পাওয়ার জন্য বা পরিত্যাগের জন্য জীব কাজে প্রবৃত্ত হয়, সেই বস্তু বা সামগ্রীকে প্রয়োজন বলে। 5. দৃষ্টান্ত। যে স্থলে বাদী ও প্রতিবাদী অভিন্ন মত পোষণ করেন তাকে দৃষ্টান্ত বলে। 6. সিদ্ধান্ত। কোনো বিষয় যখন যুক্তি ও প্রমাণের সহায়তায় নিশ্চিত সত্যরূপে প্রতিপাদিত হয় তখন তাকে সিদ্ধান্ত বলা হয়। 7. অবয়ব। এটি হল পরার্থানুমান নামক ন্যায়ের প্রতিজ্ঞাদি নামক খণ্ডবাক্য। 8. তর্ক। এটি হল এক প্রকার পরোক্ষ পদ্ধতি। এটির মাধ্যমে প্রতিপাদ্য বিষয়ের বিরুদ্ধ যে বিষয় তার মিথ্যাত্ব প্রমাণের দ্বারা প্রতিপাদ্য বিষয়ের সত্যতা প্রতিষ্ঠা করা হয়। 9. নির্ণয়। তত্ত্বনিশ্চয় বা তত্ত্বাবধানকে নির্ণয় বলা হয়। 10. বাদ। সত্য নির্ধারণের জন্য যে বিচার তাই হল বাদ। 11. জল্প। এটি হল অন্যের মতো খণ্ডনের দ্বারা এটি হল অন্যের মত খণ্ডনের দ্বারা নিজের মত প্রতিস্থাপন রূপ কথা বা বক্তব্য। 12. বিতণ্ডা। এটি হল এমন বক্তব্য বা কথা যার দ্বারা শুধু পরপক্ষ খণ্ডিত বা নিরাকৃত হয়। 13. হেত্বাভাস। হেতুর দোষ বা দুষ্ট হেতুকে হেত্বাভাস নামে অভিহিত করা হয়। 14. ছল। প্রতিপক্ষের বক্তব্যের অভিপ্রেত অর্থ গ্রহণ না করে তার অন্য অর্থ কল্পনার দ্বারা যে অসদুত্তর প্রদান করা হয় তাকেই ছল বলে। 15. জাতি। ব্যাপ্তি অনপেক্ষ হিসেবে শুধু সাধর্ম ও বৈধর্মের দ্বারা দোষোদ্ধারণকে জাতি বলে। 16. নিগ্রহ স্থান। বিচার স্থানে পরাজয়ের হেতুকে নিগ্রহ স্থান বলে। ন্যায় দর্শনের শিক্ষাগত প্রভাব। আধুনিক শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ন্যায় দর্শনের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন 1. সর্বাঙ্গীন বিকাশ। ন্যায় দর্শনে বলা হয়েছে পরমাত্মা বিষয়ক জ্ঞানের দ্বারা মুক্তি লাভ করাই মানব জীবনের অন্যতম লক্ষ্য। এই মুক্তি বা পরমাত্মার উপলব্ধি নির্ভর করে সঠিক জ্ঞান অর্জনের ওপর। সঠিক জ্ঞান বলতে লৌকিক এবং অলৌকিক উভয় প্রকার জ্ঞানকেই বোঝানো হয়। আধুনিক শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ।
আধুনিক শিক্ষার এই লক্ষ্যের সমর্থন পরোক্ষভাবে ন্যায় দর্শন থেকে পাওয়া যায়। 2. আধুনিক কৌশল। ন্যায় দর্শনে যে সকল কৌশল ও উপায়ের বা পদ্ধতির কথা উল্লেখ রয়েছে সেগুলি আধুনিক শিক্ষাবিজ্ঞানেও অনুসৃত হচ্ছে। জ্ঞানার্জনের কৌশল হিসেবে ন্যায় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দের বিষয়ে উল্লেখ রয়েছে। 3. ইন্দ্রিয় পরিমার্জন। মনোবিজ্ঞানসম্মত আধুনিক শিক্ষায় ইন্দ্রিয় পরিমার্জনের নীতি, ইন্দ্রিয়ের মাধ্যমে পাঠদান, জানা থেকে অজানার দিকে এগিয়ে যাওয়ার নীতি প্রভৃতি ন্যায় দর্শনে প্রত্যক্ষ ও অনুমান কৌশল জ্ঞানলাভে বা জ্ঞানার্জনের সামিল। 4. উপমানের কৌশল। উপমানের কৌশলটিও আধুনিক শিক্ষায় পরোক্ষভাবে অনুসৃত হয়। 5. পৃষ্ঠা 101। প্রশ্ন 5। উৎস বিষয়ক তত্ত্ব। আধুনিক শিক্ষায় যে ধরনের শিক্ষককে যোগ্য হিসেবে বিবেচনা করা হয় সেই শিক্ষক সম্পর্কিত ধারণা ন্যায় দর্শনের শাব্দিক জ্ঞানের উৎস বিষয়ক তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বেদান্ত। ভারতীয় দর্শনের গুরুত্বপূর্ণ শাখাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা হল বেদান্ত। বেদান্ত হল উপনিষদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি বিস্তৃত চিন্তাধারা। এটি ভারতের আস্তিক দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত একটি শাখা। এটি 6টি ধ্রুপদী আস্তিক শাখার মধ্যেও অন্তর্ভুক্ত রয়েছে। বেদান্ত প্রকৃতপক্ষে বাস্তবতা, আত্মচেতনা এবং চূড়ান্ত সত্যের দার্শনিক অনুসন্ধানের উপর প্রতিষ্ঠিত একটি ধারণা। বেদান্তের মধ্যে 3টি উপবিভাগ রয়েছে। এই উপবিভাগগুলি হল 1. অদ্বৈত বেদান্ত, 2. দ্বৈত বেদান্ত এবং 3. বিশিষ্টাদ্বৈত বেদান্ত। বেদান্তের এই 3টি উপবিভাগই বেদান্ত শিক্ষার পৃথক পৃথক ব্যাখ্যা প্রদান করে। বেদান্ত শাখাটি উপনিষদে প্রাপ্ত আধ্যাত্মিক এবং আধিভৌতিক শিক্ষার গভীরে নিহিত রয়েছে। এটিকে বৈদিক চিন্তাধারায় চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়। বেদান্তের মূল নীতি। বেদান্তের মূল নীতিগুলি হল: 1. বেদান্তের অদ্বৈতবাদ, যা অদ্বৈত বেদান্ত নামে পরিচিত। শাখাটি আদি শঙ্করাচার্য কর্তৃক প্রচারিত। এটি আত্মা ও ব্রহ্মের অপরিহার্য অদ্বৈততাকে অদ্বৈত দাবি করে। এটি আমাদেরকে এই শিক্ষাই দেয় যে চূড়ান্ত বাস্তবতাকে ভাগ করা যায় না। এটি পার্থক্য বর্জিত এবং পৃথিবীতে অনুভূত বহুত্ব হল একটি মায়া। 2. বেদান্তের অদ্বৈতবাদ শাখাটি, যা বিশিষ্টাদ্বৈত বেদান্ত নামে পরিচিত, রামানুজ কর্তৃক প্রচারিত। এটি আত্মা ও ব্রহ্মের ঐক্যকে স্বীকার করে, কিন্তু এটি যে স্বতন্ত্রতা বজায় রাখে তা হল আত্মাদের চূড়ান্ত বাস্তবতার মধ্যেও একটি যোগ বৈষম্য রয়েছে। এটি ভক্তি এবং ঐশ্বরিক আত্মসমর্পণের ধারণা। প্রাপ্তি প্রাপ্তি উপর দৃষ্টি আরোপ করে। 3. দ্বৈতবাদ দ্বৈত বেদান্ত শাখাটি মাধবাচার্যের দ্বারা সমর্থিত। এখানে আত্মা এবং ব্রহ্মকে পৃথক এবং চিরন্তন সত্তা হিসেবে বিবেচনা করা হয়। তাদের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য বা বৈষম্য রয়েছে। এটি একটি ব্যক্তিগত বিষয়। এটি হল ঈশ্বরের প্রতি ভক্তি এবং ঐশ্বরিক অনুগ্রহের প্রসাদ ধারণার উপর প্রতিষ্ঠিত তত্ত্ব। বেদান্ত দর্শনে এক অখণ্ড অতীন্দ্রিয় নিরাকার চরম সত্তাকে স্বীকার করা হয়েছে। 4. প্রকৃতপক্ষে ব্রহ্ম, জগৎ এবং জীবের স্বরূপ ব্যাখ্যাই হল সমগ্র বেদান্ত দর্শনের মুখ্য প্রতিপাদ্য বিষয়।